ইন্ডিয়ান স্টক মার্কেটের একটি গুরুত্বপূর্ণ স্টক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তাদের কনকল সামারি নিয়ে আলোচনা করব ডিটেলে। দেখুন, এই রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে যদি ভিতর থেকে জানতে চান, তার ভিতরে কি ঘটছে, কোম্পানির মালিক কি ভাবছেন, তাকে যারা চালাচ্ছেন তারা কি ভাবছেন, অর্থাৎ ম্যানেজমেন্ট টিম কি ভাবছেন, এবং যে সমস্ত বড় বড় অ্যানালিস্টরা রয়েছেন তারা কি ধরনের চোখা চোখা প্রশ্ন করেছেন এবং তার উত্তর তারা এড়িয়ে গেছেন না কি দিয়েছেন, এটা কিন্তু জানা অত্যন্ত প্রয়োজন একজন স্টক মার্কেটের ছাত্র হিসেবে। আপনি যদি একজন ইনভেস্টর হয়ে উঠতে চান, আপনি যদি মার্কেটকে খুব কাছ থেকে জানতে চান, তাহলে এই জিনিসগুলোকে জানতে হবে এবং বুঝতে হবে। আপনাকে খুব সুন্দরভাবে গুছিয়ে এটা দেওয়া হয়, আমরা অনেকেই সেটাকে ইগনোর করি, কিন্তু এগুলো জানা প্রয়োজন আছে। যদি আপনার হাতে রিল দেখার মাঝে একটু সময় নষ্ট করার সময় থাকে, তাহলে অবশ্যই এটাকে দেখুন। যদি ভালো লাগে তাহলে শুনুন এবং অনুভব করার চেষ্টা করুন, প্রশ্ন করুন, জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। দেখুন, আমার মনে হয়েছে যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি এই মুহূর্তে একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। কিরকম সন্ধিক্ষণ? তাদের যে মূল ব্যবসা ছিল, অর্থাৎ তেলের ব্যবসা, সেখান থেকে তারা যেন কোনো না কোনো জায়গাতে শিফট হচ্ছে, বা বলা ভালো যে আরও একটা প্যারালাল, একটা স্ট্রং ব্যবসাকে তারা তুলে নিয়ে আসছেন। তারা, আপনারা সবাই জানেন যে তারা মাল্টিপল ব্যবসা করেন এবং যেখানে যেখানে ভবিষ্যৎ আছে সেখানে সেখানে ব্যবসা করেন। এটাও কিন্তু একজন ইনভেস্টারের পক্ষে জেনে নেওয়া ভালো যে কোন কোন জায়গাতে সুযোগ রয়েছে। তবেই তো তারা এত কোটি কোটি টাকা ব্যয় করে সেই সমস্ত জায়গাতে তারা সেই সমস্ত ব্যবসাগুলো কেনার চেষ্টা করছেন বা ব্যবসা সম্প্রসারণ করছেন। তাহলে আপনি সেই সমস্ত সেক্টরে উপযুক্ত স্টক দেখে আপনি সেখানেও ইনভেস্ট করতে পারেন। রিলায়েন্সে নাই বা করলেন, কিন্তু তারা কিন্তু ভিউ দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাতে ভবিষ্যৎ রয়েছে, সুতরাং খুব ভালোভাবে জানার দরকার। আমি আপনাদেরকে একটা প্রথমেই ডিসক্লেমার দিয়ে রাখি, আপনাদেরকে কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রি বা তার অন্তর্গত আরও প্রচুর কোম্পানি, সেখানে কোনো জায়গাতে আমি কিন্তু বলছি না যে আপনারা কিনুন, আপনারা হোল্ড করুন। সেই কোম্পানি যা বলেছেন সেই কনকল সামারিকে আপনাদের সামনে রাখছি, ভালোভাবে আপনারা বোঝার চেষ্টা করুন এবং সেগুলোকে জানার চেষ্টা করুন। তো চলুন, আমরা কোনো রকম সময় নষ্ট করছি না, কারণ এখানে আমাদের কিন্তু অনেকখানি সময় নেবে এবং সময় নেবার পর তবেই কিন্তু আমরা এই জিনিসটাকে বুঝতে পারবো। তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কনকলের সামারি আমাদেরকে জানার চেষ্টা করছি। দেখুন, রিলায়েন্স ইন্ডাস্ট্রি যা ছিল, এখন সে কিন্তু কনজিউমার কিং হতে চলেছে। কেন কথাটা বললাম, থ্রু আউট আলোচনাতে আমরা ধীরে ধীরে বোঝার চেষ্টা করব। তো প্রথমেই দেখুন, এই বিনিয়োগকারীদের, রিটেলার বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কি না, কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ। তার মধ্যে এই যুদ্ধের জন্য সাপ্লাই চেনে যে সংকট দেখা গেছে, রিলায়েন্সের ফিউচার প্ল্যান কি, এরকম অনেক অজানা তথ্য কিন্তু আপনি এই জিনিসটাতে জানবেন এবং আমার মনে হয় এগুলো আপনাদের বোঝা উচিত। দেখুন, আমরা কি কি আলোচনা করব এটা জানার প্রয়োজন আছে। তো সঙ্গে সঙ্গে আলোচনায় চলে গেলাম এটা নয়, ঘটনা পরম্পরা আপনি কিন্তু বুঝতে পারবেন না তাছাড়া। কিছু টেকনিক্যাল টার্মের সহজ ব্যাখ্যা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যেটা ভিডিওতে ব্যবহার করা হয়েছে। যদি আপনি সেই টেকনিক্যাল টার্ম সম্পর্কে ডিটেলে জানতে চান, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আলাদা করে সেপারেট ভিডিও করার চেষ্টা করব। কিন্তু আজকেই হয়তো পারবো না, কালই হয়তো পারবো না, কিন্তু করার চেষ্টা করব। আর্থিক ফলাফল এবং বর্তমান অবস্থা কোম্পানির কী রকম, ম্যানেজমেন্ট টিম কি বলছে, এরা কি বলছে, আমরা কি বুঝছি, সমস্ত কিছু। ম্যানেজমেন্ট গাইডেন্স এবং ভিশন, ম্যানেজমেন্টের টিম কি ভাবছে, ভবিষ্যৎ পরিকল্পনায় কি তাদের, এর ফিউচার চিন্তাভাবনা কি আছে, সেটাকে আমরা বোঝার চেষ্টা করব এবং সেটা কতখানি ঠিক সেটাকেও বিচার করব এবং সেটা বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত ভালো খবর না খারাপ খবর, সেটাকেও আমরা বোঝার চেষ্টা করব। মূলধনী ব্যয় এবং ঋণ পরিস্থিতি কেমন, ব্যবসাতে সম্প্রসারণ করলেই হবে না, সম্প্রসারণ করার পরে তার ঋণের বোঝা কোম্পানির উপরে চেপে যাবে না, তো সেটাকেও বুঝতে হবে। সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং প্রশ্নোত্তর পর্বের গভীর বিশ্লেষণ সেখানে থাকবে। 4টি চোখা প্রশ্ন আমি ভেবে নিয়েছি, কঠিন প্রশ্ন, মোটামুটি প্রশ্ন ইত্যাদি, এবং সেগুলোকে কারা করেছেন আপনারা শুনলেই অবাক হয়ে যাবেন এবং তার উত্তর তারা কি দিয়েছেন এবং সেখানে তারা এড়িয়ে গেলেন না বললেন, সমস্ত কিছু ডিটেল আলোচনা হবে। খাতের চ্যালেঞ্জ এবং ঝুঁকি, এটাকে নিয়েও আমরা আলোচনা করব। দ্বিতীয় নাম্বার হচ্ছে সবচাইতে 3টে পজিটিভ খবর কি এই কোম্পানি সম্পর্কে, সবচাইতে 3টে নেগেটিভ খবর কি, এবং একটি চমকপ্রদ টেকনোলজি যেটা
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ নিয়ে আসছেন এবং তারা কেন নিয়ে আসছেন সেটাও কিন্তু আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন এবং সেটি উপকারে লাগবে। প্রথমেই টেকনিক্যাল টার্ম সম্পর্কে আমরা কিছু বোঝার চেষ্টা করি। আমরা মাঝে মাঝেই ব্যবহার করব O2C মানে অয়েল টু কেমিক্যালস। রিলায়েন্সের মেন যে ব্যবসা সেটা হচ্ছে পেট্রোকেমিক্যাল ব্যবসা। রিলায়েন্সের তেল শোধন রিফাইনিং এবং কেমিক্যাল ব্যবসাটাকে বলা হয় O2C। দ্বিতীয় নাম্বার আমরা যদি একটুখানি যাই তাহলে নাম হচ্ছে SAED, স্পেশাল অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি। এটা কি জিনিস না, আপনারা শুনেছেন উইন্ডফল ট্যাক্স বলে আপনারা শুনেছেন। তো সেই উইন্ডফল ট্যাক্স হচ্ছে কিসের উপরে বসানো হয়? সরকার বসায় কিসের উপরে না, যারা রিফাইনারিদের জন্য অতিরিক্ত একটা ট্যাক্স বসানো হয় উইন্ডফল ট্যাক্স, যেটা কিন্তু কোম্পানির লাভের উপরে কিন্তু একটা থাবা বসায়। তাহলে কোনো সময় যদি সরকার মনে করুন উইন্ডফল ট্যাক্সকে বাড়িয়ে দিল, তার অর্থ কি না, তার অর্থ এই কোম্পানির যে মেইন ইনকাম হতো সেখান থেকে কিছুটা অংশ তাহলে ট্যাক্স দিতে চলে যাবে এক্সট্রা। তারপরে আমরা ARPU, অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার, অর্থাৎ প্রত্যেক ইউজারের সাপেক্ষে অ্যাভারেজ রেভিনিউ কত, এটা কিন্তু টেলিকম খাতে যে সমস্ত স্টকগুলো আছে তাদের জানার জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনারা কমেন্ট করে বলুন তো আপনারা কোনোদিন কি এই টার্মটা কথা শুনেছেন বা এর সাপেক্ষে বিচার করেছেন? একটা কোম্পানির মাসিক গড় আয় কত একটা টেলিকম খাতে কিন্তু, সুতরাং এনাদের যেহেতু টেলিকম রয়েছে সুতরাং এই করটা আমরা ব্যবহার করেছি বা কনকল সামারিতে তারা ব্যবহার করেছেন, স্ক্রিপ্টে ব্যবহার করেছেন, স্ক্রিপ্টে ব্যবহার করেছেন, কোনো না কোনো জায়গাতে আমি ইউজ করেছি। এরপর হচ্ছে SSSG অর্থাৎ SSSG, সেম স্টোর সেলস গ্রোথ। তার মানে যে একই স্টোরে আগে কত ছিল এখন কত হচ্ছে, সেখানে কি আয় বৃদ্ধি পাচ্ছে? যে এতগুলো স্টোর, তাদের তো কনজিউমার এখন তো জানেন তারা মুদিখানা দোকান থেকে আরম্ভ করে সমস্ত কিছু খুলে ফেলেছে, তো প্রত্যেকটা স্টোরে তাদের কি বৃদ্ধি বাড়ছে? তো সেই জিনিসটা বোঝার জন্য হাইপার লোকাল বা কুইক কমার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস একটি। হাইপার লোকাল এবং কুইক কমার্স গোটা বিশ্ব এটার প্রতি ঝুঁকছে, কারণ হচ্ছে চটজলদি আপনার কাছে পৌঁছে দিতে হবে। তো 10 থেকে 20 মিনিটের মধ্যে কেউ 8 মিনিটে এই যে গ্রাহকদের কাছে বাড়ি পৌঁছানো, তার ব্যবসাটাকে নাম হচ্ছে কুইক কমার্স কিংবা হাইপার লোকাল। যেমন জিওমার্ট পৌঁছে দেয়, জেপ্টো পৌঁছে দেয়, ব্লিঙ্কিট পৌঁছে দেয় এরা। এবারে আমরা এই টার্মগুলো করার পরে প্রথম এই কনকল সামারিতে আর্থিক ফলাফল এবং বর্তমান অবস্থা কিরকম জায়গাতে দাঁড়িয়ে রয়েছে কোম্পানির সেটা নিয়ে প্রথম আলোচনা করব। তো রেভিনিউ এবং প্রফিট অত্যন্ত ভালো। যদি আমরা ফিনান্সিয়াল ইয়ার 26-এর কোম্পানির সামগ্রিক রেভিনিউ দেখি তাহলে আমরা দেখব যে সেখানে কিন্তু কি হচ্ছে না 10% অপারেটিং মার্জিন, 13.5% বৃদ্ধি পেয়েছে। ভালো কথা। জিও প্ল্যাটফর্মসের যে নিট প্রফিট সেটা 15% এবং রিলায়েন্স রিটেলের প্রফিট কিন্তু 12% বেড়েছে। তাহলে সব দিক দিয়ে রেভিনিউ এবং প্রফিট কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভালো এবং সেটাই স্বাভাবিক। অপারেটিং মার্জিন সম্পর্কে কিছু কথা। এই প্রথম অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, আপনারা এটাকে গুরুত্ব দেন। আমি বলেছিলাম যে একটা যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে, যেন মনে হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি, সেইখান থেকে আমি বুঝেছি। এই প্রথম রিলায়েন্সের যে কনজিউমার ব্যবসা জিও এবং রিটেল, সেই কোম্পানির মোট এবিটটা 55%-এর বেশি অবদান রেখেছে। অর্থাৎ মেন বক্তব্য হচ্ছে এতটা মনে করুন প্রফিট করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, তাদের মেন ব্যবসার থেকে সামান্য পরিমাণ বেশি ইনকাম করেছে কনজিউমার ব্যবসা। আগে তেল ব্যবসা তাই দ্বিতীয় অবদান রেখেছে, তবে শেষ কোয়ার্টারে কোম্পানির অয়েল টু কেমিক্যাল ব্যবসার এবিটটা কিন্তু 4% মতো কমে গেছে। কেন কমে গেছে, কেন কমলো, সেই সম্পর্কেও তারা কিন্তু পরিষ্কার মন্তব্য রাখছেন এবং আপনি সেটা পড়েই বুঝতে পারবেন। ম্যানেজমেন্ট টিম কি বলছেন? ম্যানেজমেন্ট টিম বলছে, আমি স্পষ্ট করে তারা বলছেন যে O2C-তে পতন যে দেখা যাচ্ছে সেই পতনটা কিন্তু ভলিউমের অভাবে হয়নি। অর্থাৎ আমার কাছ থেকে লোকে তেল নিচ্ছে না বা আমি সাপ্লাই করতে পারছি না, মানে বিক্রি করতে পারছি না তা নয়, কিন্তু আমার ক্লায়েন্ট কমে গেছে তা নয়। বরং কি হয়েছে, মধ্যপ্রাচ্যের যে যুদ্ধের কারণে অপরিশোধিত তেল কি আনা, ইন্স্যুরেন্স, জাহাজ ভাড়া, এটা বহুগুণ বেড়ে গেছে। আমরা সে সমস্ত গল্প জানি এবং তার জন্য আমাদের মার্জিন কিছুটা কমে গেছে। স্বাভাবিকভাবেই জিওর আয় বাড়িয়েছে ভলিউম গ্রোথ থেকে, অন্যদিকে জিও যে আয়টা বাড়াচ্ছে সেটা কিন্তু ভলিউম গ্রোথ থেকে বাড়াচ্ছে, কোনো ট্যারিফ বা দাম কিন্তু বাড়ায়নি। তাহলে এটিই তো সব থেকে একটা হেলদি ব্যবসার জন্য লক্ষণ, যে আমার একটি কোম্পানি রয়েছে, সেই কোম্পানিতে আমার কিন্তু 5টি গ্রাহক আগে নিত, আমি বেশি ইনকাম করার জন্য আমি টাকা বাড়িয়ে দিলাম 10 টাকা করে, 50 টাকা ইনকাম হলো তা নয়। আমার ভালো ব্যবসার জন্য 5-এর জায়গাতে 50টা গ্রাহক এলো এবং আমি দাম কিন্তু সেম রেখেছি।
তো তারা দামের ট্যারিফের কোনো পরিবর্তন করেনি, তার পরিবর্তে এআরপিও কিন্তু 4% বেড়েছে। এই ডেটাটা হয়তো একটুখানি ভুল আছে, আপনারা ইগনোর করুন, যে 4% কিন্তু ডেটা এখানে বেড়েছে, লিখবার সময় ভুল হয়ে গেছে। এবার হচ্ছে বিনিয়োগকারীদের জন্য প্রভাব। বিনিয়োগকারীদের জন্য প্রভাব কি না, একটা অত্যন্ত পজিটিভ একটা কনজিউমার ব্যবসা, রিটেল এবং জিও রিলায়েন্সের মূল চালিকার শক্তি হয়ে উঠছে। এই যে একটা ট্রানজিশন, যুগ সন্ধিক্ষণ, তেল থেকে তারা কনজিউমার কিংয়ে পরিণত হতে চলেছেন। তেলের ব্যবসায় ধাক্কা লাগলেও জিও এবং রিটেল কোম্পানি কিন্তু শক্ত করে ধরে রেখেছে। আপনার একটা ইন্ডাস্ট্রিজের তো এটাই লক্ষণ। লক্ষণ কি, যে আমার যদি একটা ব্যবসা কোনোভাবে দুর্বল হয়েও যায়, আর একজন যেন সেটাকে ধরে নেয়। এর মানে এই নয় যে তাহলে তেলের ব্যবসাটা তাদের গুটিয়ে গেছে, এর মানে এটা কখনোই আপনি ভাবেন না যে তেলের ব্যবসা গুটিয়ে গেছে। তেলের ব্যবসা হয়তো কালকের দিনে আমার সমস্ত কিছু ঠিক হয়ে গেলে চচ্চর করে বাড়বে, কিন্তু পাশাপাশি তাদের আরও একটা ব্যবসা, আরও 10টা ব্যবসা, আরও 200টা ব্যবসা কিন্তু তরতর করে বাড়ছে। তবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে কিন্তু উপরের দিকে তুলে নিয়ে চলে যাবে। তাহলে এই যে রিলায়েন্স কোনো প্ল্যানের দাম না বাড়িয়ে জিওর আয় বৃদ্ধি করছে, এর চাইতে তারা কি প্রমাণ করছেন? গ্রাহকরা কিন্তু আগের চাইতে বেশি ডেটা ব্যবহার করছেন, তারা বিক্রি করতে সমর্থ হচ্ছেন, তাদেরকে ভালো পরিষেবা দিয়েছে বলেই গ্রাহক কিন্তু আসছে। ম্যানেজমেন্ট গাইডেন্স এবং ভিশন, ম্যানেজমেন্ট টিমের কি ভাবনা চিন্তা। প্রথম হচ্ছে জিও এবং রিটেলের লক্ষ্যমাত্রা। খুব মন দিয়ে শুনবেন, এতক্ষণ যারা শুনেছেন তারা মন দিয়ে শুনুন। জিওর ক্ষেত্রে তাদের ফোকাস কি? জিওর ক্ষেত্রে ফোকাস হচ্ছে এয়ার ফাইবার। এয়ার ফাইবার মাধ্যমে ঘরে ঘরে ব্রডব্যান্ড পৌঁছানো তাদের লক্ষ্য। তারা পরিষ্কার বলছেন, তারা প্রায় 13 মিলিয়ন এয়ার ফাইবার কানেকশন বাড়িয়ে দিয়েছেন। কানেকশন এখনো পর্যন্ত দিয়েছেন 13 মিলিয়ন, সংখ্যাটা কম নয়। সুতরাং তারা কিন্তু আরও ঢুকতে চাইছে, স্কোপ আছে প্রচুর। কত ঘর আমাদের আছে, আমরা কিন্তু আস্তে আস্তে ব্রডব্যান্ডের দিকে চলে যাচ্ছি, আমরা কিন্তু নেট ছাড়া আমাদের আর চলছে না। রিটেল ব্যবসায় কুইক কমার্স বা হাইপার লোকাল ডেলিভারিতে জোর দিচ্ছে, এবং ফ্যাশন ইলেকট্রনিক্স পণ্যও কিন্তু 2 ঘন্টার মধ্যে ডেলিভারি দেওয়ার কাজ শুরু করেছে। তাহলে এই যে 2 ঘন্টার মধ্যে আপনার কাছে ইলেকট্রনিক্স পণ্য পৌঁছে যাচ্ছে, এটা কিন্তু ইলেকট্রনিক্স জিনিসের মধ্যে একটা ভালোবাসা আছে লোকেদের মধ্যে, যে আমার যদি এখনই ফ্রিজটা চাই 2 ঘন্টার মধ্যে, স্যার দাদা একটু তাড়াতাড়ি হবে না? দেখবেন আমরা কিন্তু বলি আজকের মধ্যেই হবে না। আমি যখন কিনছিলাম না, যে কিন্তু যখন কিনছি একটা টিভি, যখন আমার তত তাড়াতাড়ি মনে হচ্ছে এক্ষুনি যদি দিয়ে যায় তাহলে কিন্তু ভালো হয়। অর্থাৎ ইলেকট্রনিক্স পণ্য এবং ফ্যাশন কিন্তু 2 ঘন্টার মধ্যে ডেলিভারি দিচ্ছে, তখন লোক কিন্তু আস্তে আস্তে কি করবে? ঝুঁকবে। কুইক কমার্স কথাটাকে মনে রাখবেন, এটা গুরুত্বপূর্ণ। পুরো পৃথিবী পরিবর্তন হয়েছে, হতে চলেছে আরও বেশি। 2 নম্বর হচ্ছে নতুন প্রোডাক্ট। এফএমসিজির ব্যবসাতে আমরা সবাই জানেন ক্যাম্পা কোলা এবং ইন্ডিপেন্ডেন্স, তো এই ধরনের জিনিসগুলোকে তারা তো এফএমসিজি ব্যবসাতে উঠে পড়ে লেগেছে, বিশাল বিস্তার করেছে। কারণ কি না, ওই যে ক্যাম্পা কোলা, এটা কিন্তু চতুর্থ হেলথ ড্রিঙ্কস গোটা পৃথিবীতে, এই গোটা ভারতবর্ষের মধ্যে তুলে নিয়ে আসছে। এছাড়া তারা অস্ট্রেলিয়ার হচ্ছে গুডনেস গ্রুপের হেলথ ড্রিঙ্কস কিনে নিলেন। তারা তামিলনাড়ুর মান্না অর্থাৎ মিলেট ভিত্তিক খাবারের উপর একটা কোম্পানি রয়েছে, এই দুটোকেই তারা কিন্তু কিনে নিয়েছেন, অ্যাকুইজিশন করেছে এবং কোম্পানিকে বাড়াচ্ছে। তাহলে কোল্ড ড্রিঙ্কস করেই তারা থেমে থাকেনি, তার সঙ্গে সঙ্গে হেলথ ড্রিঙ্কসেও চলে যাচ্ছে, মিলেট ভিত্তিক খাবারে চলে গেছে। তার মানে ম্যানেজমেন্ট টিম এবং এই বড় বড় তুখর মস্তিষ্ক যারা এত বড় ব্যবসা চালাচ্ছে, তারা কিন্তু ভাবছে এই ধরনের ব্যবসা কিন্তু ভবিষ্যৎ আছে। নজর করুন কথাটা। বিনিয়োগকারীদের জন্য প্রভাব কি এতে? বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত ভালো প্রভাব। কীরকম না, রিলায়েন্স তাদের এফএমসিজি পোর্টফোলিওকে অত্যন্ত দ্রুতগতিতে বড় করছে। আগামী দিনে হিন্দুস্তান ইউনিলিভার এবং আইটিসির মতো কোম্পানিগুলোকে কিন্তু কড়া টক্কর দেবে এই রিলায়েন্স, এতে কোনো সন্দেহ নেই। মূলধনী ব্যয় এবং ঋণ পরিস্থিতি খুব ভালো, যে আপনি তো বড় বড় কোম্পানি সম্প্রসারণ করছেন, আমার কিছু ব্যাপার নেই, অস্ট্রেলিয়ার কোম্পানি কিনছেন, তামিলনাড়ুর কোম্পানি কিনছেন, কিন্তু এই কেনার ফলে আপনার ঋণের বোঝা মাথায় চেপে যাচ্ছে না তো? আর রিলায়েন্স আরও কি করছে, নতুন প্রোডাক্টকে নিয়ে আসছে, দেখুন প্রজেক্টকে নিয়ে আসছে, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কারণ শুধু তেলের উপরে না করে থাকে, তারা নিউ এনার্জি, যেটা সবুজ শক্তি, গ্রিন এনার্জি সেই গ্রিন এনার্জির বিশাল বিনিয়োগ তারা করছেন। 20 গিগাওয়াটের ইন্টিগ্রেটেড সোলার ফ্যাক্টরি, 100 গিগাওয়াটের হচ্ছে ব্যাটারি,
এলএফপি মানে হচ্ছে আপনার হচ্ছে লিথিয়াম এবং আয়রন এবং ফসফরাস, এটা ফেরাস আর কি, ফেরাম, তো যাই হোক সেটাকে আয়রন বলতে পারি। তো লিথিয়াম, আয়রন এবং ফসফেট এর ফ্যাক্টরি বানাচ্ছে। এবং আপনি অবাক হবেন, চীনের বাইরে, চীনকে যদি আপনি বাদ দিয়ে দেন, তাহলে বাইরে বিশ্বের সবচাইতে বড় এলএফপি কোম্পানি এবং উন্নত মানের রিচার্জেবল লিথিয়াম আয়ন ব্যাটারি এটা কিন্তু ম্যানুফ্যাকচারার হবে এনারা। সুতরাং বুঝতে পারছেন ব্যাটারির দাম যে রয়েছে সেটা আপনি বুঝতেই পারছেন। সেই রিচার্জেবল ব্যাটারি সব থেকে বড় গোটা বিশ্বের চীন ছাড়া তারা তৈরি করছে। তাহলে সেখানে কিন্তু এমনি এমনি তৈরি করছে না, তাহলে এত বড় যে প্রজেক্ট নিচ্ছে, বিরাট ব্যাপার। এখানেই থামছে না, তাহলে স্যামসাং C&T এর সাথে বিশ্বের অন্যতম গ্রিন অ্যামোনিয়া সাপ্লাই চুক্তি স্বাক্ষর করেছে। বলছে চলো আমরা গ্রিন অ্যামোনিয়াও সাপ্লাই করব। অর্থাৎ কি? অর্থাৎ হচ্ছে যে আমরা কিন্তু অনেক কিছু ভেবে রেখেছি, আমাদের কিন্তু যা খুশি তাই হতে পারে, আমরা কোনো মতেই ছাড়বো না, যে কোনো দিকে আমাদের যা যা আছে আমরা তাই কিন্তু ছাড়বো না। সেটাই কিন্তু এই দেখা যাচ্ছে যে এনার্জি, আর অল্টারনেটিভ এনার্জি আছে, আমি চলে যাব। ঋণ পরিস্থিতি কীরকম? এই যে এত বড় মূলধনী ব্যয়ের উপরে কোম্পানির নেট ডেট সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ রয়েছে, তার মানে তাদের মাথাতে কিন্তু ঋণটা চাপেনি। কোম্পানির নেট ডেট টু এবিটা মাত্রা কিন্তু মাত্র 0.64, যেটা 1-এর বেশ নিচে। 1-এর নিচে থাকলে পরে কোম্পানিকে ভালো বলা হয়, তাদের 0.64, সুতরাং ভালো। বিনিয়োগকারীদের জন্য প্রভাব কি? দুর্দান্ত খবর। বিনিয়োগকারীদের জন্য আর কি চায়? যে আপনি ব্যবসা সম্প্রসারণ করুন কিন্তু ঋণের বোঝা আপনার মাথার উপর চাপছে না, তাহলে এর থেকে ভালো খবর আর কি হয়? দুর্দান্ত খবর। এবং কোম্পানির ঋণ একদম নিরাপদ সীমার মধ্যে রয়েছে। তারা ভবিষ্যতের নিউ এনার্জি বা গ্রিন এনার্জির জন্য সবচাইতে বড় কারখানা করছেন, যেটা কিন্তু দীর্ঘমেয়াদে বিশাল ভ্যালু তৈরি করবে। এটির প্রয়োজন, সেই প্রয়োজনের জায়গাটাই কিন্তু তারা ধরে নিয়েছেন এবং ধরেই শুধু নেননি, সব থেকে বড় জিনিসকে তৈরি করছেন। খুব ভালো করেছেন, সব কিছু ঠিক আছে। এইবারে প্রশ্ন করছেন বিভিন্ন ব্রোকারেজ হাউসের অ্যানালিস্টরা, তারা কিন্তু ছাড়ছেন না। ম্যানেজমেন্টের উত্তর কি চমকপ্রদ তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে। কঠিন প্রশ্ন বলে আমি একটা ধরে রেখেছি, মার্জিন এবং গ্রোথের একটা অস্বস্তিকর প্রশ্ন। দেখুন প্রশ্ন কে করছেন, IIFL এর অ্যানালিস্ট পার্সি প্যান্থাকি। তিনি অত্যন্ত শার্প একটা প্রশ্ন করেছেন। তিনি বলছেন যে রিটেলে আপনাদের ফিজিক্যাল স্টোরের সাইজ বেড়েছে মাত্র 1%, কিন্তু গ্রোথ দেখাচ্ছেন 15-16%। তাহলে এই গ্রোথ এলো কোথা থেকে? সেটা কি ফিজিক্যাল স্টোর থেকে আসছে নাকি আপনার কুইক কমার্স থেকে আসছে? দয়া করে পার্সেন্টেজটা স্প্লিট করে বলুন। জায়গাটাতে ধরেছে, একদম সুন্দর জায়গাতে ধরেছেন, তারা পড়াশুনো জানা ভালো ভদ্রলোক। তারা বলছে যে আপনার স্টোরের সাইজ, স্টোর বাড়িয়েছেন মাত্র 1%, কিন্তু আপনি লাভ বলছেন 15-16%। তাহলে এই 15-16% যে আপনার ইনকাম হচ্ছে, সেটা কি স্টোর থেকেই আসছে নাকি আপনি কুইক কমার্স বা হাইপার লোকাল থেকে, অর্থাৎ ঘরের ডেলিভারি দিয়ে নিয়ে আসছেন? এবার পার্সেন্টেজে স্প্লিট করুন যে স্টোর থেকে কত আনছেন আর ঘরের ডেলিভারি করে কত নিয়ে আসছেন। তখন এনারা কি বলছেন? এনারা কিন্তু ডজ করেছেন। ম্যানেজমেন্ট খুব সতর্কভাবে এই নির্দিষ্ট পার্সেন্টেজ বা স্প্লিট করাটা এড়িয়ে গেছেন। তারা কি বলছেন? তারা শুধু বলে দিলেন যে আমরা কেবলমাত্র গ্রাহকের ওয়ালেট শেয়ারের দিকে নজর করি, ফোকাস করি। অর্থাৎ গ্রাহক স্টোরে এসে কিনছেন নাকি অনলাইনে আমার জানার প্রয়োজন নেই। উনি কত টাকার কিনছেন, কেমন কেমন জিনিস কিনছেন, তার উপরেই আমরা নজর দিচ্ছি। সেটা আলাদা করে দেখা আমরা কিন্তু দেখি না। এর মানে কি? এর মানে হচ্ছে ফিজিক্যাল স্টোরের চাইতে অনলাইন বা কুইক কমার্সের গ্রোথ বেশি হচ্ছে, এটা শিওর। তারা কিন্তু সরাসরি সেটা স্বীকার করতে চাইছেন না। অর্থাৎ ফিজিক্যাল স্টোরে লোকের কি হচ্ছে না, লোকের মানে অ্যাটেনশনটা কিন্তু কম, তার পরিবর্তে অনলাইনে কিনতে তারা আগ্রহী, স্টোরে কিন্তু তাদেরকে বেশি নিয়ে আসতে পারছেন না। এটা আবার কি করে বোঝা না, আরও পরে কিন্তু আমরা বুঝেছি, যেখানে এখানে আমি লিখে রেখেছি মার্কেটে, পরে কিন্তু আমরা বুঝবো এবং উল্লেখ করব। কঠিন প্রশ্ন নাম্বার 2, জিওর ভবিষ্যতের প্রফিট নিয়ে আমাদের ম্যাকুইরির অ্যানালিস্ট আদিত্য সুরেশ জিওর বর্তমানে আগামী 1-2 বছরের মধ্যে রিটার্ন অন ক্যাপিটাল এবং ফ্রি ক্যাশ ফ্লোয়ের লক্ষ্যমাত্রা জানতে চান। যে আপনি বলুন যে জিওর আগামী দিনে কী ধরনের এই ধরনের ঘটনা করবে। ম্যানেজমেন্ট কিন্তু আবার এড়িয়ে যান। ম্যানেজমেন্ট বলছে, সরাসরি বলে দেন যে আমরা কোনো ফরওয়ার্ড লুকিংয়ের সংখ্যা বলবো না, ভবিষ্যতের কোনো সংখ্যা আমরা বলবো না, যে ভবিষ্যতে এত হবে, অত হবে, অত হবে, এত হবে, আমরা বলবো না। সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা যে জিও আইপিও কবে আসবে।
এমকের অ্যানালিস্ট প্রণব ক্ষত্রিয় ওই জিওর আইপিও কবে আসবে এটা জানতে চান। ম্যানেজমেন্ট টিম সরাসরি তাকে নিশ্চিত করে জিওর আইপিও খুব আসন্ন এবং এর কাজ ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে। এবারে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে, প্রশ্নটাকে আগে বুঝুন, তারপরে আপনি অন্য কিছু শুনবেন। আইসিআইসিআই সিকিউরিটিজের প্রবাল সেন প্রশ্ন করছেন, যদি মধ্যপ্রাচ্য থেকে তেল আসা বন্ধ হওয়ায় আপনি মনে করুন ভেনিজুয়েলা বা আমেরিকার অপরিশোধিত তেল শোধন করলে আর রিলায়েন্সের প্রোডাক্ট কোয়ালিটি কি কমে যাবে? অর্থাৎ যে তেলটা আপনি ভালো তেলটা নিয়ে আসছিলেন, এবার মনে করুন ভেনিজুয়েলা থেকে তেল কিনবেন, তাহলে ভেনিজুয়েলার তেল কিনে যদি আপনি শোধন করেন তাহলে রিলায়েন্সের প্রোডাক্ট কোয়ালিটি কি কমে যাবে? কারণ উনি বলছেন প্রোডাক্ট কোয়ালিটি কমে গেলে আপনার তেলের চাহিদা কমে যেতেও পারে। তখন ম্যানেজমেন্ট টিম দারুণ উত্তর দিচ্ছেন। ম্যানেজমেন্ট অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জানায় যে তাদের রিফাইনারি বিশ্বের অন্যতম জটিল জিনিস, একটা জটিল রিফাইনারি, এবং এখানে 200-র বেশি গ্রেডের তেল শোধন করতে পারে, তাই এতে কোনো সমস্যা হবে না। তারা বলছেন আমরা যে রিফাইনারিটা সেট করেছি না, সেই সেটটা হচ্ছে অত্যন্ত কমপ্লেক্স এখানে, এবং এখানে বিভিন্ন ধরনের 200-র বেশি গ্রেডের তেল কিন্তু শোধন করতে পারি আমরা। সুতরাং আমি ভেনিজুয়েলা থেকে তেল আনলাম না কোথায় তেল আনলাম, আমাদের কিন্তু কোয়ালিটির কোনো তরিতপাত হবে না। খুব ভালো কথা। এরপরে খাতের চ্যালেঞ্জ এবং ঝুঁকি, অর্থাৎ ইন্ডাস্ট্রির যে হেডউইন্ডস রয়েছে এবং রিস্ক রয়েছে সেটা সম্পর্কে কি বলছে। ম্যানেজমেন্ট বর্তমান ভূ রাজনৈতিক অস্থিরতাকে সবচাইতে বড় ঝুঁকি হিসেবে দেখছেন ম্যানেজমেন্ট টিম। তাহলে বুঝুন ম্যানেজমেন্ট টিম এই যে মধ্যপ্রাচ্যে ঝামেলা ইত্যাদি ইত্যাদি, এটাকে ওনারা কিন্তু একটু ঝুঁকি হিসেবেই দেখছেন। সাপ্লাই চেন এবং যুদ্ধ, তারা বলছেন যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের জন্য মানে স্ট্রেট অফ হরমুজ যেখান থেকে বিশ্বের 20% তেল পারাপার করে, জাহাজ চলাচল ব্যাহত হয়েছে এবং প্রতিদিন প্রায় 10 মিলিয়ন ব্যারেল তেলের সাপ্লাই কাট হচ্ছে। আর চারটিখানি কথা নয়, কতদিন আমার ব্যারেল তেলের সাপ্লাই কাট হচ্ছে মানে আমি পাচ্ছি না। জাহাজ ভাড়া এবং ইন্স্যুরেন্স শুনলে অবাক হয়ে যাবেন, জাহাজের ভাড়া সাধারণ সময় থেকে 10 থেকে 15 গুণ বেড়ে গেছে, আর যুদ্ধের কারণে জাহাজের ইন্স্যুরেন্স খরচ কয়েক হাজার ডলার বেড়ে গেছে এবং মিলিয়ন ডলারে ঠেকেছে, যা কোম্পানির প্রফিট মার্জিনকে সরাসরি খেয়ে নিচ্ছে। তার ফলে আমাদের একটু চাপে আছি, একথা তারা স্বীকার করে নিয়েছেন। আবার এই ফাঁকে উইন্ডফল ট্যাক্স, হঠাৎ করে ডিজেলের উপরে নতুন করে উইন্ডফল ট্যাক্স চাপিয়ে দিয়েছে, তাহলে যে সমস্ত তেল কোম্পানি তাদের আয়াতে ধাক্কা দেবেই, সাধারণভাবেই ধাক্কা দিচ্ছে। রিটেল ব্যবসায় মার্জিন পতন, এই জায়গাটা থেকে আমরা বুঝেছিলাম যে তারা এর উপরে জোর দিয়েছে। তাকিয়ে দেখুন কি বক্তব্য রাখছেন। বলছেন কুইক কমার্সে এ তো প্রথম রিটেল, মানে আপনার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য কেবলমাত্র রিলায়েন্স যে প্রথম তা তো নয়, এই যে 10 মিনিটে ডেলিভারির জন্য প্রচুর টাকা কিন্তু খরচ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এই ডেলিভারি দেবো কারণ কম্পিটিশনের বাজার। সুতরাং গিগ ওয়ার্কার্স মানে হচ্ছে যারা এই সমস্ত কাজকর্ম করে, আমরা জানেন কিছুদিন আগে সামনে গল্প হয়েছে ডেলিভারি টেক, তাদের ডেলিভারি করার জন্য যে টেকনোলজিটার প্রয়োজন, যে দ্রুত সঙ্গে সঙ্গে খবর দেওয়া উচিত, আর রিলায়েন্স রিটেলের প্রফিট মার্জিন কিন্তু কিছুটা চাপের মুখে পড়েছে, এটা তারা স্বীকার করে নিচ্ছেন। অর্থাৎ তারা এটি ভালো করতে চাইছেন বলেই তো অন্যদের সঙ্গে কম্পিটিশনে আসছেন, এখানে খরচ করছেন যাতে এই মার্কেটটা গুরুত্বপূর্ণ, তবেই তো তারা ধরতে চাইছেন। সেই জন্যই তারা তখন স্প্লিট করে বলছিলেন না, এটার উপর তারা জোর দিয়েছেন। বিনিয়োগকারীদের জন্য প্রভাব, এটাতে মোটামুটি একটা মিশ্র প্রভাব রয়েছে। এই ব্যাড নিউজটা দেখে আপনি ঘাবড়াবেন না, ব্যাড নিউজ যে সরাসরি ব্যাড নিউজ তা নয়, একটা কোশ্চেন আমি দিয়ে রেখেছি, সেটা হচ্ছে জিও পলিটিক্যাল রিস্ক এবং যুদ্ধ কতদিন চলবে আমি জানি না। রিলায়েন্সের মূল ক্যাশ কাউ, অর্থাৎ যারা সব থেকে যে ব্যবসাটার মাদার ব্যবসা, যেখান থেকে সব থেকে বেশি ইনকাম আসে, তেল ব্যবসা থেকে প্রফিট আসা কিন্তু ব্যাহত হবে, এটা কিন্তু একটা বড় সতর্কবার্তা। এবং তারা বুঝেছেন বলেই কিন্তু ওই মুদিখানার দোকানেই কিন্তু তারা জোর দিয়েছেন বলে আমার মতামত। এবারে তাকিয়ে দেখুন সবচাইতে বড় 3টে পজিটিভ দিক এই কোম্পানির কি রয়েছে। নাম্বার 1, কনজিউমার ব্যবসার আধিপত্য। কোম্পানির মোট লাভের 55% এখন রিটেলস এবং জিও থেকে আসছে। এটা প্রমাণ করছে রিলায়েন্স এখন একটি ডাইভার্সিফাইড কোম্পানি এবং শুধু তেলের উপর নির্ভরশীল নয়। তাহলে মধ্যপ্রাচ্যে যদি গোলমাল হয় তাতে আমার কিছু যায় আসবে না, আমার কনজিউমারের ব্যবসাটা রয়েছে। জিওর মেগা আইপিও এবং এআরপিও গ্রোথ, অর্থাৎ আইপিও খুব শীঘ্রই আসছে এবং শেয়ার হোল্ডারদের জন্য বিশাল ভ্যালু আনলক করবে, এবং তাছাড়া কোনো ট্যারিফ না বাড়িয়ে তারা 4% কিন্তু এআরপিও বৃদ্ধি করেছে, যেটা অত্যন্ত পজিটিভ সিগন্যাল। কোনো চার্জ বাড়াচ্ছে না কিন্তু ইনকাম বাড়ছে, গ্রাহক বাড়ছে বলে। বিপত্তির মুখে অসাধারণ ম্যানেজমেন্ট, মধ্যপ্রাচ্যের তেল থেকে আসা বন্ধ হওয়ার পরও
ম্যানেজমেন্ট কিন্তু চট জলদি ভেনিজুয়েলা, রাশিয়া, ব্রাজিল থেকে তেল জোগাড় করে রিফাইনারির প্রায় 100% ক্ষমতায় চালিয়ে যাচ্ছে। অর্থাৎ রিফাইনারির যা তত ক্ষমতা রয়েছে সেই 100% তেল কিন্তু সাপ্লাই তারা দিয়ে যাচ্ছে। এখান থেকে সাপ্লাই কাট হয়েছে তো কী হয়েছে, ভেনিজুয়েলা চলে গেছে, রাশিয়া চলে গেছে, ব্রাজিল গিয়েছে, ও বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তেল এনেছে এবং ওনাদের যা ক্যাপাসিটি প্রত্যেক দিনে সেই ক্যাপাসিটি কিন্তু প্রায় একটুখানি তো কমবেই, প্রায় 100% ক্ষমতায় কিন্তু চালিয়ে যাচ্ছে। এটা একটা ভালো, কারণ তাদের রিচ তো ভালো, তাই তিনটে হচ্ছে পজিটিভ। কিন্তু একটু নেগেটিভ দিক কী কী? যুদ্ধ, জিওপলিটিক্যাল ঝুঁকি, এটা তো আমরা কিছু করতে পারবো না। তেলের দাম বাড়বে, জাহাজের ভাড়া বাড়বে, ইন্স্যুরেন্স খরচ মারাত্মকভাবে বেড়ে গেছে, তার জন্য O2C মার্জিনকে সরাসরি আঘাত করছে, স্বাভাবিক, মেনে নিতে হবে। রিটেল ব্যবসায় মার্জিন প্রেশার, রিটেল বাজার এই যে বললাম জেপ্টো, ব্লিঙ্কিটের মতো কুইক কমার্সের সঙ্গে পাল্লা দিতে গিয়ে প্রচুর অর্থ খরচ করতে হচ্ছে। কারণ আপনি যদি 8 মিনিটের মধ্যে না পৌঁছে দেন, আরেকজন 8 মিনিটের মধ্যে পৌঁছে দেবে, তাহলে আমার যখন তাড়াতাড়ি চাই বা ভালো সুবিধা চাই আমি তার কাছে যাব, সুতরাং আমাকে তো কম্পিটিশন দিতেই হবে। সুতরাং তার জন্য তার কিছু মার্জিন কিন্তু গ্রোথ কিন্তু কমে যাচ্ছে। সরকারি পলিসির ঝুঁকি, ওই যে উইন্ডফল ট্যাক্স বসিয়ে দিয়েছে, তার জন্য তাদের রপ্তানি আয়ের উপরে একটা সামান্য কাটমানি তো দিতেই হচ্ছে, সেটা কিন্তু একটা নেতিবাচক দিক। একটি চমকপ্রদ টেকনোলজি কি নিয়ে এসছে শেষ। কনকলে ম্যানেজমেন্ট জানিয়েছে তারা জিও হটস্টার অ্যাপে লাইভ IPL চলাকালীন সুইগিকে ইন অ্যাপ ইন্টিগ্রেট করেছে। তার মানে কি? তার মানে আপনাকে বন্ধ করতে হবে না অ্যাপটা জিও হটস্টার। আপনি একদিকে খেলা দেখবেন এবং খেলা দেখার সাথে সাথেই আপনি স্ক্রিন বন্ধ না করে সুইগি থেকে খাবার অর্ডার করে দিতে পারবেন। অর্থাৎ আপনাকে সুবিধা দিচ্ছে। আপনাকে একদিকে কি দিচ্ছে? একদিকে নেশার মতো বন্ধ করে রেখেছে, আর একদিকে আপনার আরও একটা প্রয়োজন, ক্ষুধা, যে আমি খেতে ভালোবাসেন খাবারের ব্যবসা, সেটাও কিন্তু বলছে, সুইগিকে বলছে ওখান থেকেই একদম সুইগিকে টিপবেন আর সঙ্গে সঙ্গে অর্ডার চলে যাবে। তো এটা কিন্তু এই যে অর্ডার করছেন, এটা আমরা যতই খারাপ চোখে দেখি না কেন বা আমি যতই দেখি না, কিন্তু আসলে তো ব্যবসাটাকে বাড়াবে। একদিকে কন্টেন্ট দেখিয়ে রাখছে, আর একদিকে কমার্সের জন্য একটা বিশাল যুগান্তকারী পদক্ষেপ, যা আগামী দিকে বিজ্ঞাপনের জন্য বহু আয় গুণ বাড়িয়ে দেবে। আপনাকে বিজ্ঞাপনের আয় কিন্তু বহু গুণ বাড়িয়ে দেবে। আপনারা ধীরে ধীরে এটা বুঝতে পারবেন। এটা কিন্তু দারুণ সুবিধা যে আপনি একটা কাজ করছেন, সেটাকে বন্ধ করে আপনাকে অ্যাপ দিতে দিতে না, ওখানেই কিন্তু আপনি টিপে দিলে পরে খাবার চলে আসবে এবং আপনি দেখতে কিন্তু কোনো অভাব হচ্ছে না। অর্থাৎ তখন যে অ্যাড দেখাবে, অমুক দেখাবে, এর জন্য খুব সুবিধা হবে। দুটি কোম্পানি একসঙ্গে চলবে, প্রচুর আয় হবে। তো এই হচ্ছে মোটামুটি একটা কনকলের সামারি। আমার মনে হয় যে এটি আপনাদেরকে সাহায্য করবে এই গোটা বিষয়টাকে ভালো করে বুঝতে। আপনাদের কেমন লাগলো? এখানে কি নতুন কিছু আপনারা শিখলেন, নতুন কিছু বোঝার চেষ্টা করলেন, বা এর ভেতরটাকে জেনে কি আপনাদের একটু তৃপ্তি হলো বা বিষয়টাকে জানতে পারছেন? আশা করব আপনারা জানতে পেরেছেন। আপনাদের যদি কমেন্ট করার ইচ্ছা হয় আপনারা করবেন, যতজনই শুনেছেন, তাহলে আমার ভালো লাগবে। আপনাদের সুচিন্তিত মতামত আপনারা অবশ্যই দেবেন। আমি সেটাকে শুনবো এবং বোঝার চেষ্টা করব এবং আপনাদের সাহায্য করার চেষ্টা করব। আজকে ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।